দর্শক আমন্ত্রণ স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান, যিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 11তম মহাপরিচালক। আপনাকে আমন্ত্রণ স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্টার নিউজের যারা দর্শক শ্রোতা আছে তাদের প্রতি রইল আমার শুভকামনা। 5 আগস্ট পরবর্তী যেই সময়টা ছিল, এই সময়টা বিশেষ একটা মুহূর্ত আসলে পুরো জাতি পার করেছে এবং এই বিশেষ মুহূর্তে আপনি র্যাবের দায়িত্ব পান এবং সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা বলা যায় যে ভঙ্গুর অবস্থায় ছিল, মনোবল একেবারেই ভেঙে গিয়েছিল। সে অবস্থা থেকে বর্তমান যে অবস্থা, এই পুরো বিষয়টাকে কিভাবে আসলে মূল্যায়ন করবেন? 5ই আগস্ট আমাদের জাতির জীবনে একটা মাইল ফলক। স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের উপরেও 5ই আগস্টে এবং জুলাই আগস্টের সময় আন্দোলনের সময় পুলিশের ভূমিকার কারণে 5 তারিখ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন সদস্য অনেকটা জনরোষের সম্মুখীন হয় এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়, পুলিশের স্থাপনা আক্রান্ত হয় এবং একেবারে একটা ভঙ্গুর অবস্থায় ছিল। এরপরে 6 তারিখে আমি তখন পুলিশ টেলিকমে কর্মরত ছিলাম, জানতে পারি যে পুলিশের বিভিন্ন জায়গায় থানা ফাঁড়ি এখানে আগুন লাগানো হয়েছিল, অনেক পুলিশ সদস্য মৃত্যুবরণ করে এবং রাজারবাগ পুলিশ লাইনেও এক ধরনের বিদ্রোহের একটা গুমট একটা অবস্থা পরিলক্ষিত হয়। সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী এবং কিছু রিটায়ার্ড অফিসার ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা আপনার এই যে সমস্ত পুলিশ নিহত হয়েছে তাদের ডেড বডি সংগ্রহ করা, রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আসা এবং রাজারবাগ পুলিশ লাইনের যে সদস্যরা ছিল যাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তাদের আমি রাজারবাগ যাই আমার সহকর্মী নিয়ে এবং তাদের সাথে কথা বলি এবং তাদের যে ক্ষোভটাকে প্রশমিত করে তারা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসে এরকম একটা প্রচেষ্টা চালাই। সেই থেকে পর্যায়ক্রমে পুলিশটা আজকে এই অবস্থায় আর কি আসছে। তো এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণ আঘাত পুলিশের উপরে এসেছিল, যে অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে 1.5 বছরের মাথায় বাংলাদেশ পুলিশ সেইটা অনেকটাই কাটিয়ে উঠছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জগুলো কি ছিল আসলে? আপনারা জানেন যে স্বৈরাচার আমলে পুলিশ যেভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেইখান থেকে একটা জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত করা, এটাই ছিল আমাদের বড় চ্যালেঞ্জ এবং আমরা চেষ্টা করেছি যাতে মানুষের একটা আস্থা ফিরে আসে পুলিশের কার্যক্রমের উপরে, মানুষ যাতে পুলিশকে শত্রু মনে না করে, সেটি ছিল আমাদের বড় চ্যালেঞ্জ। এবং প্রথম পুলিশ কোথাও কাজই বের হতে পারতো না, একটা বাধার সম্মুখীন হতো, বাট সেই পরিস্থিতি ক্রমান্বয়ে একটু উন্নতি হয়েছে এবং এখন মোটামুটি পুলিশ তার স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছে। পরিবর্তিত যে পরিস্থিতি, আপনারা একটা সংস্কার চেয়েছিলেন আসলে পুলিশে, তো এর প্রেক্ষিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারও একটি কমিশন গঠন করেছিল, যে সংস্কার কমিশন, পুলিশে যেন তারা একটা সংস্কার নিয়ে আসতে পারে। এই সংস্কার কমিশনের যে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, আপনি কি মনে করেন আসলে এটা কতটা পুলিশ বান্ধব হয়েছে, বা এই সংস্কার কমিশনের সুপারিশগুলোকে আসলে আপনি? এই সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সেই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি মনে করি যে পুলিশের এবং জনগণের মধ্যে যে একটা দূরত্ব সেটা অনেকটাই কমে আসবে। এই কমিশনের এই সুপারিশে পুলিশকে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা একটা সুযোগ আছে, যেটা খুবই দরকার। এবং পাশাপাশি পুলিশের সদস্য তার দায়িত্ব পালন করতে গিয়ে তার ভিতরে যদি কোনো ক্ষোভ, সে যদি কোনো সমস্যায় পড়ে, সেটাকেও একটা জানানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে জনগণের যদি কোনো অভিযোগ থাকে সেটাও তারা একটা স্বাধীন একটা কমিশনকে তারা জানাতে পারবে এবং পুলিশও যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো তাদের সমস্যায় পড়ে সেটাও সেখানে জানাতে পারবে। তার মানে একটা আমি বলবো যে এই সংস্কারগুলি বা এই সুপারিশগুলি বাস্তবায়ন করতে গেলে পুলিশ নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, স্বাধীন বলবো মানে আইনের আওতায় এসে আইন মেনে পুলিশ তার দায়িত্ব পালন করতে পারবে। এখানে পুলিশের উপরে বাইরে থেকে যাতে কোনো প্রভাব না পড়ে সেরকম কিছু রক্ষা কবচ আছে। কিন্তু সাবেক অনেক পুলিশের প্রধান বা সাবেক অনেকে এবং বিশ্লেষক যারা রয়েছেন, তাদের ভাষ্য হচ্ছে যে এই যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, এতে করে যেই প্রস্তাব দেওয়া হয়েছে এতে পুলিশ আরো নখদন্তহীন হয়ে পড়তে পারে। আমি পুলিশের নখ বা বড় দাঁতের দরকার নেই। পুলিশের দরকার হলো
আইন প্রয়োগ করা, যে আইন আছে সেই আইনের বাস্তবায়ন করা, সেটি যদি পুলিশ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কোনো রকম বাইরে থেকে কোনো বাধা বা প্রভাবমুক্তভাবে দেশের প্রচলিত আইন যদি প্রয়োগ করতে পারে, সেটাই হবে সবচেয়ে ভালো। এবং এটি আমি মনে করি যে পুলিশের কাজ, পুলিশ কমিশনটা যদি গঠিত হয় এবং এটা যদি ঠিকমতো ফাংশন করে, তাহলে পুলিশের পক্ষে কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী চাপের বাইরে থেকে মুক্তভাবে সে কাজ করতে পারবে। এবং এটা করতে পারলেই এটা জনগণের জন্য সবচেয়ে ভালো একটা জিনিস হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন কমিশন গঠন হতে হবে, কমিশনটা দরকার, হ্যাঁ কমিশনটা দরকার। যদি কমিশন গঠন না হয়? যে সরকার থাকবেন তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে যে না পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে, তাহলেও সেটা সম্ভব। তবে কমিশন হলে পুলিশের আমি মনে করি যে তাদের কাজের ক্ষেত্রে কাজের পরিবেশ এবং যেটা বলে যে আইন প্রয়োগ বা আইন অনুযায়ী কাজ করার পরিবেশটা ভালো হবে। যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে আমরা যতটুকু জানি যে র্যাব আসলে অপরাধীদের কাছে একটা মূর্তমান আতঙ্ক ছিল এবং আতঙ্কের প্রতীক। কিন্তু এখনও কি আসলে অপরাধীরা র্যাবকে সেইভাবে ভয় পায় কিনা? আমাদের যে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা বা বিভিন্ন কারণে সাজা নিশ্চিত করাটা একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা অপরাধী গ্রেপ্তার করি, সে জেলে যায়, আবার জামিন পেয়ে বের হয় আবার আরেকটা অপরাধ করে, আবার তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা রুজু, তাকে আবার গ্রেপ্তার, আবার কোর্টে পাঠানো বা জেলে পাঠানো, এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। আমরা যদি আমাদের বিচার ব্যবস্থার কোনো রকম সংস্কার করে সাজাটা যদি নিশ্চিত করতে পারতাম বা বিচারিক প্রক্রিয়া যে দীর্ঘসূত্রিতা সেটা কমিয়ে আনতে পারলে, এবং যদি মানুষ দেখতো যে না একটা অপরাধ করলে তার সাজা হয়, এটা দৃশ্যমান করতে পারলে এই অপরাধ প্রবণতাটা কমতো। কিন্তু আমরা এখানে পুরোপুরি সফল হচ্ছি না। আমাদের দেশের অপরাধীরা তারা গ্রেপ্তার হয়, জেলে যায়, আবার বের হয় জামিনে, আবার অপরাধ করে, একটা রিপিটেড একটা সাইকেলের মধ্যে আমরা আছি। তো এইখানে যদি আমরা তাদেরকে সাজাটা নিশ্চিত করতে পারলে তাহলে হয়তো অপরাধ প্রবণতা কমতো। আর তারা আইনকে ভয় পাক, এটাই আমরা চাইবো, কোনো বাহিনীকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবশেষ যেটা দেখলাম যে জঙ্গল সলিমপুরে যেই অভিযান, র্যাব অভিযানে গেল এবং সেখানে সন্ত্রাসীরা হামলা করলো এবং পরের দিন তারা আবার প্রেস ব্রিফিংও করলো। প্রেস ব্রিফিং করে তারা বলছে যে তাদের অনুমতি ছাড়া আসলে সেখানে যাওয়া যাবে না, এবং সেই পরবর্তীতে কোনো একটা সাঁড়াশি অভিযান, একজন অফিসার মারা গেছে, সেরকম আমরা দেখিনি। এতে কি আসলে বাহিনীর কোনো দুর্বলতা বা না ঘাটতি না, আছে? বাহিনীর কোনো দুর্বলতা নাই। জঙ্গল সলিমপুরে আমাদের যে অপারেশনটা হয়েছিল সেখানে আমাদের সদস্যরা সাহসিকতার পরিচয় দেয়, এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা অপারেশনের পিছনেই কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট ঝুঁকি থাকে। অস্ত্র উদ্ধার, মানে এই ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার, এটা কিন্তু খুব এমনি খুব সহজ প্রক্রিয়া না। আমরা কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়ে এই কাজগুলো করি। তো এই ক্ষেত্রে হয়তো ঝুঁকির অ্যাসেসমেন্টে আমাদের যতটা করা গেছিল যে এখানে গেলে কি পরিমাণ ঝুঁকি, সেখানে হয়তো অ্যাসেসমেন্টের কিছুটা শর্টফল ছিল, যার জন্য এই দুর্ঘটনা ঘটে। তো আমরা এই ঘটনার পরে এদেরকে আইনের আওতায় আনার জন্য মামলা রুজু হয়েছে, এবং এই পর্যন্ত প্রায় 8 জন এজাহারনামী আসামি গ্রেপ্তার করা হয়েছে। এবং জঙ্গল সলিমপুর ওইটি আপনার পাহাড়ের ভিতরে দুর্গম এলাকা, সেখানে একটা অপারেশন পরিচালনা করার জন্য যে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। হ্যাঁ, প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হলে হয়তো একটা ফুলফিলেজ একটা অপারেশন করব। সেখানে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। সেখানে যে সরকারি যে খাস জমি অপদখলে আছে, জেলা প্রশাসন হয়তো সেটা উদ্ধারের উদ্যোগ নেবে। একটা সমন্বিত একটা প্রচেষ্টা গ্রহণ করা হবে। সামনে নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন। যদি একটু আমাদেরকে বলতেন যে র্যাবের পক্ষ থেকে আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়? আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্বাচনের অনেক আগ থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, এটি কিন্তু আমাদের বেশ আগে থেকেই চলমান আছে, এখনও এটি চলতেছে। এটা আমরা চেষ্টা করতেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, চেকপোস্ট করি, এবং এখন যে নির্বাচনী যে প্রচারণাগুলো চলতেছে সেখানে যাতে কোনো রকম কোনো সহিংসতা বা কোনো রকম কোনো না হয়, সেজন্য আমরা সর্বদাই সতর্ক থাকি। আর নির্বাচনী আপনার আমাদের ডেপ্লয়মেন্ট নির্বাচনের 4 দিন পূর্ব থেকেই একেবারে ফুলফ্লেজ আমাদের ডেপ্লয়মেন্ট হবে। তো আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আপনার স্ট্রাইকিং এবং মোবাইলের দায়িত্বগুলি পালন করবে। তো আমরা 64 জেলা এবং 8টি মেট্রো আছে, সেখানে আমাদের যে জনবল আছে সাধ্যমতো সেটি আপনার ওই নির্বাচনের 4 দিন আগেই মোতায়েন হবে, এবং অন্যান্য যে সমস্ত বাহিনী আছে
তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করব। আমাদের প্রায় 7,500 থেকে 8,000 মতো র্যাব সদস্য মোতায়েন থাকবে। এই নির্বাচনকালীন সময় একটা বড় প্রশ্ন থাকে, বড় প্রশ্ন যে প্রশাসন আসলে রাজনৈতিক নেতাদের প্রভাবে প্রভাবিত হয়ে প্রশাসন ব্যবহার হয়, এবং আগের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনেও আমরা এরকম দেখেছি। জুলাই বিপ্লবের পর প্রথম নির্বাচন, এই নির্বাচনে আসলে প্রশাসন ব্যবহার হবে কি না? আমরা আমাদের যদি অতীতের নির্বাচনগুলি দেখি, যে সমস্ত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে সেই নির্বাচনে প্রশাসন নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করেছে। আর দলীয় সরকারের অধীনে যে গত 3টি নির্বাচন, সেই নির্বাচনগুলি ত্রুটিপূর্ণ ছিল। যেহেতু এবার একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সুষ্ঠু নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, নির্বাচন কমিশনও চাচ্ছে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যে নির্বাচনে অতীতের 3টা নির্বাচনের যে দুর্নাম সেটি ঘুচানোর একটা ভালো সময়। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত যতগুলি বাহিনী আছি, সবাই আমরা একেবারে নিরপেক্ষভাবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং একটা ভালো নির্বাচন করা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করব, এবং আমরা দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হব। র্যাবের অভিযানে আসলে কখনো রাজনৈতিক প্রভাব কি বাধা হয়ে দাঁড়ায় কি? আমার দায়িত্বকালীন সময় বলতে পারি যে এই সময় আমরা যে সমস্ত অভিযান পরিচালনা করেছি, যত অপারেশন করেছি, কোথাও কোনো ধরনের বাধার সম্মুখীন আমরা হইনি। রাজনৈতিক হাতিয়ার হিসেবে র্যাবকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এটা আপনার একটা বাহিনী তার যে দেশের যে প্রচলিত আইন কানুন মেনে কাজ করবে, এটাই প্রত্যাশিত। কেউ যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, আইন যদি ভঙ্গ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই দায় তাকেই বহন করতে হবে। র্যাবের দায়িত্ব নেওয়ার পর থেকেও আমরা র্যাবের প্রতিটি সদস্য আপ্রাণ চেষ্টা করেছি যে দেশের প্রচলিত আইন মেনে আমরা কাজ করব, কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করব না। আমরা সেই বিষয়ে এখনো অবিচল আছি। শীর্ষ সন্ত্রাসীরা 5 আগস্টের পরে আমরা জানি যে অনেকে জামিনে বের হয়েছেন, এবং আপনি নিজেও দেখেছেন যে এই ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় মানে আন্ডারওয়ার্ল্ড কানেকশনে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তা আপনারা কি আসলে কোন কোন এলাকায় কোন কোন শীর্ষ সন্ত্রাসীরা এইভাবে প্রভাব বিস্তার করছে, এবং তাদের কোনো তালিকা তৈরি করেছেন কিনা, আপনারা তাদেরকে নজরদারিতে রেখেছেন কিনা? আমরা আপনার জামিনপ্রাপ্ত যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী আছে তাদের উপরে আমাদের নজরদারি আছে, এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, প্রায় প্রতিটি হত্যাকাণ্ডই এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সক্ষম হয়েছি। আমাদের যে কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে, সেটি আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি, এবং আমি মনে করি পরিস্থিতি এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গণমাধ্যমের তথ্য এবং নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন যে প্রচুর আগ্নেয়াস্ত্র দেশে ঢুকছে। সীমান্ত পাহারার দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশ, তারা সেই দায়িত্ব পালন করতেছে। আমরা গোয়েন্দা সংস্থাদের সাথে সমন্বয় রাখতেছি, এবং আমরাও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এই পর্যন্ত আমরা অনেক অস্ত্রই উদ্ধার করেছি। তো আপনার এই দেশের ভিতরে অস্ত্র ঢোকার যে একটা কথা শোনা যায়, আমরা এ ব্যাপারে সচেষ্ট আছি, আমাদের গোয়েন্দা নেটওয়ার্কও সজাগ আছে। তা আমরা আশা করি যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম হব। কিশোর গ্যাং হচ্ছে মানে একটা যে কোনো এলাকায় সবচেয়ে বড় প্রবলেমের কারণ, এবং আপনারা সবশেষ আমরা জানি যে একটা তালিকাও তৈরি করেছিলেন। আভিযানিক কার্যক্রম কি এখন থেমে গেছে কিনা? আমি কিশোর গ্যাং বা যে কোনো অপরাধ এটাকে আলাদা করে দেখতে চাই না, যে অপরাধ অপরাধী সে যে বয়সেরই করুক আমাদের প্রচলিত আইনে। তো কিশোর গ্যাং বলতে আপনারা যাদেরকে বোঝান যে বয়সে যারা তরুণ, অল্প বয়স, তারা উঠতি বয়সী ছেলেরা অপরাধে সম্পৃক্ত হয়, এটি আসলে আমাদের সমাজে একটা দুঃখজনক একটা ঘটনা। একটা কিশোর বা একটা তরুণ যে বয়সে তার স্কুল কলেজে থাকার কথা, পড়াশোনা করার কথা, সেই বয়সে তারা সেই পড়াশোনার মধ্যে না থেকে তারা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। বাট এই অপরাধীরাও কিন্তু মানুষ, তার এখন এই বয়সে তার একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, পরিবারের সাথে থাকার কথা, বাট কোনো না কোনো কারণে সেই পরিবেশটা আমরা বোধহয় তাকে দিতে পারি নাই। তা নাহলে যে কিশোর যে অপরাধীরা তারা যেভাবে জীবনযাপন করে, যেভাবে ঝুঁকিপূর্ণভাবে অপরাধের সাথে সম্পৃক্ত হয়, গ্রেপ্তার হয়, এবং অনেক সময়
তারা পাবলিকের হাতে ধরা পড়লে গণপিটুনির শিকার হয়। তো একটি 17-18 বছরের ছেলের এই রকম অবস্থায় থাকার কথা না। আমরা যদি আমাদের দেশের শতভাগ তরুণরে বা কিশোর বা শিশু তার যে সময় যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, পরিবারের সাথে থাকার কথা, এটা যদি আমরা নিশ্চিত করতে পারতাম, তার এই অনিশ্চিত যে একটা জীবনের মধ্যে সে প্রবেশ করছে, এটা যদি আমরা বন্ধ করতে পারলে আমাদের কিন্তু অপরাধ প্রবণতা অনেক কমতো। দরকার ছিল যে সে পূর্ণবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার বাবা মা তাকে দেখবে, পূর্ণবয়স্ক হওয়ার পরে সে লেখাপড়া শেষ করে সে একটা চাকরিতে ঢুকবে। কিন্তু এই সুযোগ বঞ্চিত ছেলেগুলাই বোধহয় এই কিশোর গ্যাং বা এই ধরনের যে নামই আমরা বলি না কেন এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়। অপরাধ করলে তো আমাদের তো আইনের আওতায় আনতেই হয়, আমরা সেটা নিয়ে আসছি। বাট এদেরকে যখন আমরা ধরি, তার একটা কিশোর একটা তরুণ ছেলে দেখলে তখন আমার নিজেরই খারাপ লাগে। বাট তাদেরকে যদি আমরা কারেকশন করতে পারতাম, তাদের যদি ভালো জীবনযাপনের একটা সুযোগ যদি আমরা দিতে পারতাম, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু বিচার করে তাকে বারে বারে ধরবো, জেলে পাঠাবো, সাজা দিব, এ দিয়ে মানে এই সমস্যার সমাধান কতটুকু করা যাবে এই নিয়ে আমার সন্দেহ আছে। সাইবার স্পেস এই মুহূর্তে অপরাধের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন কেন্দ্রিক নানাভাবে নানা ধরনের গুজব, নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে সাইবার স্পেসকে ব্যবহার করে। তো এই স্পেসের নিয়ন্ত্রণের জন্য বা এই নানা ধরনের প্রিকশন আপনারা নিয়ে থাকেন, এবং র্যাবের আলাদা একটি সাইবার টিমও আছে, আমরা মনিটরিং টিম আছে। আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের সাইবার টিম আমাদের সার্বক্ষণিক কাজ করতেছে, এবং আমরা অন্যান্য যারা এই সাইবার নিয়ে যারা কাজ করেন, আইসিটি মন্ত্রণালয় তো আসেনি, মোরওভার অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে আমরা সমন্বয় রাখতেছি, এবং আমরা যে কোনো সাইবার ওয়ার্ল্ডে কোনো ধরনের কোনো অপতৎপরতা পেলে আমরা সেটি বন্ধ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতেছি। আমাদেরকে সহযোগিতা করতেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বেড়েছে কেন্দ্র কিনা? করে আপনার বিভিন্ন ধরনের অপপ্রচারের সংখ্যা এটা অনেক বেড়েছে, এবং এটা আমরা তার জন্য বিটিআরসি আছে, আপনার আমাদের আইসিটি মন্ত্রণালয় আছে, এবং অন্যান্য যে সংস্থা আছে তাদের সবাই মিলে আমরা কাজ করতেছি যাতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। র্যাবের সম্প্রতি বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল, ক্রসফায়ারের ইয়েতেও র্যাবের নাম এসেছে। তো সেক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখতে আপনি বলছিলেন যে আপনারা আইনের মধ্য থেকে আসলে কাজ করতে চান। আসলে কি এটা সম্ভব? আইনের মাধ্যমে আইনের মধ্য থেকে? আইনের বাইরে যাওয়ার তো আমার কোনো সুযোগ নাই। আমাকে তো আইন মেনেই চলতে হবে, এবং একটা কিন্তু যে নিষেধাজ্ঞাগুলো এসেছে বা যে নিষেধাজ্ঞাটা স্যাংশনগুলো দেওয়া হয়েছে স্যাংশনের জন্য আমাদের লোক ইউএসএ যেতে পারতেছে না, বা এইটুকুই সমস্যা। বাট স্যাংশন খুব বড় ধরনের সমস্যা আমাদের জন্য না। আমাদের জন্য সমস্যা যেটা ছিল যে আইনের মধ্য থেকে কাজ করা, এবং অনেক সময় জনগণের প্রত্যাশা থাকে যে র্যাব বোধহয় এক্সট্রাঅর্ডিনারিভাবে কোনো সমস্যার সমাধান করবে, বাট এখন সেই সুযোগ নাই। আমাদের আইনের মধ্য থেকে আইন মেনে চলি, আমরা আমাদের এই কাজগুলো করতে হবে, অপরাধ দমন করতে হবে, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ডিজি র্যাব হিসেবে আপনার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আসলে কোনটা ছিল দায়িত্ব গ্রহণের পরে? অতীতে যে স্টাইলে কাজ করেছে, যে ধরনের কাজ করছে, সেখান থেকে ফিরিয়ে এনে পুরাপুরি আপনার আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে, এবং কোনো রকম আপনার মানবাধিকার বহির্ভূত কিংবা আইন বহির্ভূত কাজ থেকে নিবৃত রাখাটাই ছিল আমার জন্য খুব কঠিন চ্যালেঞ্জ। এবং আমরা অনেক সময় মানুষের কাছ থেকেও এমন কিছু রিকোয়েস্ট পেতাম, আবদার পেতাম, আপনার জমি দখল থেকে উদ্ধার করে দেওয়া, পাওনা টাকা আদায় করে দেওয়া, যে কাজগুলি আইনানুগভাবে আমাদের করার কথা না, এই ধরনের রিকোয়েস্ট আসতো। তো সেগুলো আমরা বিনয়ের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিয়েছি যে না, জমি দখল, বেদখল, ফ্ল্যাট উদ্ধার, পাওনা টাকা উদ্ধার, এটা আমাদের কাজ না, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তা অনেকেই হয়তো আমাদের উপরে নাখোশ ছিলেন, বলতেন যে আগে পারতো, আমরা যে না সরি, এটা আমাদের কাজ না। তো এই অনেকে হয়তো এই জন্য আমাদের প্রতি বিরাগ ভাজন আছেন, এবং আমাদের যে প্রতিটি সদস্য তাদেরকে দেশের প্রচলিত আইন মেনে, নিয়মকানুন মেনে কাজ করা, এটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যেহেতু বলছেন যে এখন আইন মেনে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে যদি র্যাবের কোনো সদস্য আসলে কোনো অপরাধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে করণীয় কি? আচ্ছা, আমাদের আপনার কত সংখ্যক? আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত বোধহয় 25-26 জনের কম হবে না যে সদস্য তারা অপরাধমূলক কাজে জড়িত হয়েছিল। তার মধ্যে আপনার তল্লাশির নামে ডাকাতি করা, তারপরে মাদক পাচারের সাথে জড়িত, এয়ারপোর্টে চোরাচালানের সাথে জড়িত, এরকম বেশ কিছু ঘটনা আমাদের সদস্যরা জড়িত আমরা পাই, এবং প্রতিটি ঘটনায়
আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়েছি। যেখানে ফৌজদারি অপরাধ করেছে আমরা ফৌজদারি মামলাও নিয়েছি এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছি। তো বললাম 25 থেকে 26 জন লোককে আমরা আটক করে যারা পুলিশের সদস্য তাদেরকে পুলিশের হ্যান্ডওভার করেছি, যারা অন্যান্য বাহিনীর সদস্য স্ব বাহিনীকে ফেরত দিয়েছি এবং তাদের প্রচলিত আইনে তাদের বিচার হয়েছে। র্যাবের কাছে রাষ্ট্র আগে না জনগণ আগে? রাষ্ট্র হলো জনগণের জন্য, জনগণের জন্যই গঠিত হয়েছে রাষ্ট্র এবং আমরা জনগণের সেবা যদি করতে পারি সেটাই হলো আমাদের প্রধান লক্ষ্য। আমরা যাতে জনগণের বিপদে আপদে তাদের যাতে আমরা পাশে থাকতে পারি, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যাতে আমরা কাজ করতে পারি, এই কাজগুলো আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই আমার রাষ্ট্রের যে দায়িত্ব সেটি পালন করা হবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বা সাধারণ জনগণের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চান কিনা? অতীতে আমাদের সদস্যরা কিছু অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছেন তারা হয়তো জানি না আমাদেরকে ক্ষমা করতে পারবেন কিনা, বাট আমরা সেই অতীত থেকে বের হয়ে আসছি। আমরা এখন আপনাদের পাশে আছি, আপনাদের মানবাধিকার সমুন্নত রাখার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বিপদ আপদে সবসময় আপনারা আমাদেরকে পাবেন আপনাদের পাশে। তা আসুন আপনারা আমাদের সহায়তা করুন, আমরাও সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই। তো আপনাকে ধন্যবাদ এবং আমরাও আশা করি যে আসন্ন যেই নির্বাচন রয়েছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃতপক্ষেই র্যাব আসলে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টার নিউজের যে বিশেষ সাক্ষাৎকারটি ছিল আজকে এখানেই শেষ করছি।